Okay, so first of all, on the astronomy worksheet number 1, এটা থেকে দেখবো কার কি প্রবলেম আছে। স্ক্রিনটা ওপেন করে ওকে, সো এখন অ্যাস্ট্রোনমি ওয়ার্কশিট নাম্বার 1, এটাতে কে কোন কোন কোশ্চেনে প্রবলেম ফেস করছে বলো? কোন কোশ্চেনে প্রবলেম আছে? মাইশা, সামিরা, বৃষ্টি, তানভীর? এই ওয়ার্কশিট নাম্বার 1 এ কারো যদি কোনো কোশ্চেনে কনফিউশন থেকে থাকে দেন বলতে পারো, দেন এই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আর কি। আরো কোনো প্রবলেম নাই এগুলো কোশ্চেনে? মুবাশিরা, অ্যাস্ট্রোনমি কোশ্চেন নাম্বার ওয়ার্কশিট নাম্বার 1, এই ওয়ার্কশিটে কোনো কোশ্চেনে প্রবলেম আছে, কোনো কনফিউশন? ওকে, তো তাহলে এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন না থাকে আমরা ওয়ার্কশিট 2টা ওপেন করি। ওয়ার্কশিট 2 এর মার্চ 3 আসলে কোন কোন সমস্যা হচ্ছে? ওয়ার্কশিট 2 কি আছে? 2C কোনটা? এটা কি ওয়ার্কশিট 2 এর তানভীর নাকি ওয়ার্কশিট 1 টা? 1 এর। ওকে, সো ওয়ার্কশিট 1 এর কোশ্চেন নাম্বার 2C। ওকে, কোশ্চেন নাম্বার 2, ওয়েভস ইন অ্যাকশন। তো কোশ্চেন নাম্বার 2 এর সি কোথায়? আচ্ছা, এইটা। আচ্ছা, তুমি তো বুকলেট করো না, এটা সমস্যা না। সো এখানের মধ্যে কি বলতেছে দেখো, a long time ago astronomers thought that the earth was at the center of the universe. This was called the geocentric model, মানে earth being at the center of the universe, এই মডেলটাকে কি বলা হতো? geocentric model. তো বলতেছে the evidence of for this model came from the observations of the sky with naked eye, যে আমাদের খালি চোখে আমরা যে আকাশটা দেখতে পাইতাম অনেক আগের কালে, তো এটা দেখে আমাদের মনে হইতো কি যে আমরাই মনে হয় সবকিছুর সেন্টারে, আমাদের অ্যাবাউটে সবকিছু রোটেট করে, এমন টাইপের একটা ব্যাপার। বলতো কেন এটার ফর দিস জিওসেন্ট্রিক মডেল কি বলা যায়? আমাদের তো তখন খালি চোখে শুধু তাকাবো, আমাদের কোনো টেলিস্কোপ নাই, কিছু নাই, তো তখন কি দেখি বলতো? আমরা অলওয়েজ দেখি যে সান অলওয়েজ একদিকে রাইজ করে আরেকদিকে ফল করে, মুন অলওয়েজ একদিকে রাইজ করে আরেকদিকে ফল করে। তো তখন আমাদের কাছে কি মনে হইতো? যে প্রত্যেকটা এরকম মোশন অফ সান এন্ড মুন রিপিটিং একটা সাইকেলের মতো মনে হবে না বলতো তানভীর? তো এরকম সান এন্ড মুনের এইসব সাইকেল গুলো আমাদের কাছে একটা রিপিটিং সাইকেলের মতো লাগতেছে। সো এটার জন্য আমাদের কাছে মনে হইতো কি যে আমাদের অ্যাবাউটে মনে হয় সান অরবিট করতেছে, আমাদের অ্যাবাউটে মুনও অরবিট করতেছে, এমন টাইপের ব্যাপার। ইয়েস, উই ওয়ার কারেক্ট অ্যাবাউট দ্য মুন, বাট উই ওয়ার রং অ্যাবাউট দ্য সান। তো এর জন্য আমাদের কি জিওসেন্ট্রিক মডেলটা আগে আমরা বিশ্বাস করতাম বা আগে আমরা ভাবতাম এরকম, বুঝছো? কিন্তু পরে যখন নাকি কি করা হয়েছে, after the telescope was invented astronomers quickly gathered evidence which showed that the geocentric model is not correct. কেন? বিকজ টেলিস্কোপ দিয়ে তো আমরা অনেক দূরের দূরের প্ল্যানেট গুলার অ্যাবাউটে যে স্যাটেলাইট আছে, মনে করো জুপিটারের দেন স্যাটার্ন, তাদের নিজেদেরই কতগুলো মোর দেন 60টা মুন আছে, তাই না? সো তাহলে তাদের মুন গুলা কি করে, যে জুপিটারের মুন গুলা জুপিটারের অ্যাবাউটে রোটেট করে।
স্যাটার্নের মুনগুলো স্যাটার্নের অ্যাবাউটে রোটেট করে, তারা কিন্তু আমাদের অ্যাবাউটে যে আর্থের অ্যাবাউটে কিন্তু রোটেট করতেছে না। সো তখন দেখে আমরা বুঝলাম আচ্ছা জুপিটারের অ্যাবাউটে যেরকম ওইগুলো রোটেট করতেছে, আমাদের অ্যাবাউটে আমাদের ন্যাচারাল স্যাটেলাইট দ্যাট ইজ মুনটা রোটেট করতেছে। সো তাহলে আমরা তখন আস্তে আস্তে ব্যাপারগুলো ক্লিয়ারলি বোঝা শুরু করছি যে অ্যাকচুয়ালি সবকিছু আমাদের অ্যাবাউটে রোটেট করতেছে না, মুনটাই জাস্ট আমাদের অ্যাবাউটে রোটেট করে, আমরা সানের অ্যাবাউটে রোটেট করি, সান কোন একটা গ্যালাক্সির অ্যাবাউটে আমাদের কি করতেছে রোটেট করতেছে, এরকম টাইপের ব্যাপার। ওকে, এই যে এখানের মধ্যে 2C তো ফর এন্ড এগেইনস্ট এর যেসব পয়েন্টস গুলো, সো এই যে এখানের মধ্যে এভিডেন্স ফর কি জিনিস, the idea of sun, moon and stars or planets moving across the sky in the same direction, so তাহলে repeated pattern এ, so তার মানে কি appear to be going around the earth every day against the geocentric model। কি বলা যায় যে moons of Jupiter or other planet appear to orbit around that planet, so তাহলে movement of sun not quite the same each day। কি হয়, planets do not move in a simple path, retrograde, ইস্ট ওয়েস্ট মোশন এই জিনিসটা আমাদের নাই, যে আসলে প্ল্যানেট গুলোর মোশন আমাদের আসলে কিভাবে করে চেঞ্জ হয় ওরকম টাইপের জিনিস। তো এখানের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোর মধ্যে যে কোনো 6টা সুন্দর মতো এরকম লিখলে পরেই হবে। বুঝতে পারছো তানভীর? ওকে, সো এই অ্যাস্ট্রোনমি ওয়ার্কশিট 1টা নিয়ে আর কোনো কনফিউশন আছে? Okay, so astronomy worksheet number 2. astronomy worksheet number 2 তে কারো কোনো কনফিউশন আছে কোনো কোশ্চেনে? ঈশাম, বৃষ্টি, কোনটা বৃষ্টি? 3C। 3C, ওকে। Question number 3 here. C. By observing stars in distant galaxies, astronomers have been able to identify different stages in the life of a star. Describe the life cycle from birth to death of a star that is similar to our sun. You may draw a diagram to help your answer. So আমাদের sun or যে কোনো স্টার অ্যাকচুয়ালি কিসের থেকে প্রডিউস হয়েছে বলো তো? স্টেলার নেবুলা থেকে, নাকি বৃষ্টি? তো তাহলে এরকম আমাদের নেবুলা থেকে কি হয়েছে, স্টেলার নেবুলা থেকে ম্যাস অ্যাক্রিশন, রাইট? যে ম্যাস গুলো একজন আরেকজনকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তো তাহলে এরকম ম্যাস অ্যাক্রিশন হয় কি করা শুরু করলো, এরকম ম্যাস গেইন করা শুরু করলো। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ, কি অবস্থা? ওকে, সো তাহলে যে কথাগুলো বলতেছিলাম যে কি জিনিস, ওয়ালাইকুম আসসালাম মুনাইজা, হ্যাঁ সমস্যা নাই, আমরা জাস্ট অ্যাস্ট্রোনমি ওয়ার্কশিট 1 এর কারো কোনো প্রবলেম আছে নাকি ওই জিনিসটা ডিসকাস করতেছিলাম। সো কালকে যে তুমি যেটা দেখাইছো না মুনাইজা, ওই যে আমাদের জিওসেন্ট্রিক মডেলের ফর এন্ড এগেইনস্ট এর যে কোশ্চেনটা, ওইটাতে তানভীরের প্রবলেম ছিল, ওইটা নিয়ে ডিসকাস করছি। এখন আমরা অ্যাস্ট্রোনমি ওয়ার্কশিট 2 টার মধ্যে আছি, কোশ্চেন নাম্বার 3C দেখাচ্ছি। ওকে, সো এখন এখানের মধ্যে কি হবে, সে একটা স্টারে কনভার্ট হবে যেটাতে কি কোরের মধ্যে হাইড্রোজেন ফিউশন হবে। সো দেয়ার ইজ হোয়াট, গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা কি করতে চাইতেছে, স্টারটাকে কোলাপস করানোর ট্রাই করতেছে। আর কি আছে, রেডিয়েশন প্রেসার। সো এখন এই গ্র্যাভিটেশনাল ফোর্স আর রেডিয়েশন প্রেসার যতক্ষণ কি থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, ততক্ষণ পর্যন্ত কি, ততক্ষণ পর্যন্ত সে স্টেবল থাকবে, মানে কি মেইন সিকোয়েন্সে থাকবে। দেন যখন নাকি সে
হাইড্রোজেন ফিউজ করতে করতে এক সময় হাইড্রোজেন তো শেষ হয়ে যাবে। তো ওই সময় হাইড্রোজেন শেষ হয়ে গেলে কি হবে? তখন তার আর ফিউশন হবে না। ফিউশন না হলে কি গ্র্যাভিটি কে বন্ধ হয়ে যাবে? গ্র্যাভিটি তো ঠিকই কাজ করবে, তো গ্র্যাভিটি তাকে কন্ট্রাক্ট করাবে, দেন ইভেন্চুয়ালি হিলিয়াম ফিউশন করা শুরু করবে। দেন হিলিয়াম ফিউশন করলো, তখন কি হবে? হিলিয়াম ফিউশনের সময় এনার্জি কি করবে? বেশি রিলিজ করবে না বৃষ্টি? মনে আছে অ্যাস্ট্রোফিজিক্স আমাদের ওই যে একটা স্টোরির মতো করে বলছিলাম। তো তখন কি করবে? হিলিয়ামের ফিউশনে এনার্জি রিলিজটা হবে বেশি, তো এর জন্য এটা এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করলে তখন কি হয়? এক্সপ্যান্ড করলে তখন সে সাইজে বড় হয়ে যায়, কিন্তু এক্সপ্যান্ড করছে দেখে তার টেম্পারেচারটা কমে যায় সারফেসে। তো তখন টেম্পারেচার কমে গেলে কোন কালার হয়? রেডিশ কালার। তো তাহলে রেড দিয়ে একটা সুন্দর হবে। তো সে এখন সাইজে বড় হয়েছে, তো এর জন্য রেড কি বলে, কালার হয়েছে রেড আর সাইজে হয়েছে বড়, তো এর জন্য তাকে আমরা কি ডাকবো? রেড জায়ান্ট। দেন রেড জায়ান্টের কি হচ্ছে? হিলিয়াম ফিউশন হচ্ছে কোরের মধ্যে। দেন হিলিয়াম ফিউজ করতে 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 এক সময় শেষ হয়ে যাবে, তো তখন কি ফর্ম করবে? হোয়াইট ডুয়ার্ফ। যে হিলিয়াম ফিউজ করা শেষ, দেন সে কি হইতেছে? গ্র্যাভিটির জন্য কলাপস করতেছে 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 করতেছে, দেন এক সময় ইলেকট্রন ডিজেনারেসি প্রেসার, এটা আমাদের এক্সপ্লেনেশনে নাই, বাট এখানে আমাদের তারা জিনিসটা কি লিখছে অ্যাস্ট্রোনমি, এটার মার্কসিংটা কোথায়? মার্কসিংটা আসে নাই নাকি? অ্যাস্ট্রোনমি টপিক 2, লেট মি সি, তারাও এক মিনিট। মার্কসিংটা আমি দিয়ে দিচ্ছি। একসাথে দুইটা অ্যাটাচমেন্ট যে কেন যায় না এটাই বুঝি না। এখানে আমাদের দেখো বৃষ্টি ফার্স্টে হলো যে আমাদের স্টেলার নেবুলা, cloud of dust and gas pulled together or collapsed by gravitational force. Then কি হবে সে? হ্যাঁ 2 এর এমএস টা এখন দিয়ে দিলাম, ঠিক আছে, মনে যা। দেন ওইটা আসলে দিয়েছিলাম একই সাথে মার্কস স্কিম আর কোয়েশ্চেন পেপার দোনোটাই দিয়েছিলাম, কিন্তু ফর সাম রিজন একসাথে দুইটা অ্যাটাচমেন্ট কেন যেন মেসেঞ্জারে যাচ্ছে না, এর জন্য আলাদা আলাদা করে এখন দিতে হচ্ছে। ওকে, দেন কি হলো? মেইন সিকোয়েন্সে এন্টার করলো, এটা হলো স্টেবল স্টেট, হাইড্রোজেন বিং কনভার্টেড টু হিলিয়াম বাই নিউক্লিয়ার ফিউশন। তো তখন এটা কন্টিনিউ করে ফর মেনি মিলিয়নস অফ ইয়ার্স। দেন একটা রেড জায়ান্টে কনভার্ট হবে বিকজ হাইড্রোজেন শেষ হয়ে যায়, এক্সপ্যান্ড করে, এক্সপ্যান্ড করলে ঠান্ডা হয়ে যায়, দেন হিলিয়াম সব শেষ করে ফেলে, তো তখন রেডিয়েশন প্রেসার কমে যাবে, দেন ইভেন্চুয়ালি কলাপস করে কি করবে? হোয়াইট ডোয়ার্ফ ফর্ম করবে। দেন দিস, বুঝতে পারছো বৃষ্টি সিকোয়েন্সটা? জি স্যার। ওকে, সো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 3C। আচ্ছা মুবাশিরা, কোশ্চেন নাম্বার 4A3, লেটস সি। Astronomers use different types of telescope like Chandra, Hubble, Spitzer. Explain how using these different telescopes give a better understanding of the universe. তো এখন কোন টেলিস্কোপ কি কাজ করে এগুলো আসলে আমাদের খুব একটা ওরকম দরকার নাই, বাট এখানে আমাদের একটা টেলিস্কোপ এক্স রে ইউজ করে, একটা টেলিস্কোপ ভিজিবল লাইট ইউজ করে, আর একটা টেলিস্কোপ কি করে? ইনফ্রারেড ইউজ করে। তো এগুলা জিনিস আমাদের এক একটা এক এক রকম কাজে আসে। একটা হলো আমাদের, না সবগুলি পয়েন্ট করতে হবে না, ওখানে আমাদের মার্কস যত তত মার্কস একটা প্রত্যেকটা স্টেজের থেকে ওরকম, যে টোটাল 6 মার্কস, তো
তো 6 মার্ক যদি হয় তো তাহলে from each stage, যে ফার্স্টে ইনিশিয়াল স্টেজ, দেন মেইন সিকোয়েন্স, দেন রেড জায়ান্ট, দেন হোয়াইট ডুয়ার্ফ, ওই স্টেজ, এই 4টা স্টেজের মধ্যে টোটাল 6টা পয়েন্ট দিয়ে মিলাই লিখতে পারলেই হবে। বুঝতে পারছো? সবগুলো পয়েন্ট দরকার নাই। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি? তো এক একটা এক এক রকম কাজে আসবে। কেন? যে কোনটা কোন ওয়েভলেন্থের ইনফরমেশন দিচ্ছে ওটা জানলে পরে আমাদের কি হবে, কোন টাইপের রেডিয়েশন বা কোন টাইপের এনার্জি রিলিজ করতেছে কোন স্টার, ওইটা রিলেটেড আমাদের টেম্পারেচার রিলেটেড একটা ইনফরমেশন জানা যায় যে কেমন জিনিস। ডিসকভারি অফ অবজেক্টস নট ডিটেক্টেবল বাই ভিজিবল লাইট, সবকিছু যে খালি চোখে দেখা যাবে এমন কোনো কথা নেই, বা সবকিছু যে ভিজিবল লাইটে এমিট করবে এমন কোনো কথা নেই। অনেকগুলো জিনিস কি করতে পারে, অন্য টাইপ অফ ওয়েভও রিলিজ করতে পারে। সো তাহলে কি মোর ইনফরমেশন অর ডেটা ক্যান বি কালেক্টেড, যে জাস্ট ভিজিবল লাইটের উপরে ডিপেন্ডেন্ট না, আমরা অন্য টাইপ অফ ওয়েভ ডিটেক্টর ইউজ করলে তো তখন ওগুলা ওয়েভ কে কে রিলিজ করতেছে ওই সব রিলেটেডও ইনফরমেশন পাবো। তো তাহলে ডিফারেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস গিভ ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন। তো এখান থেকে কি করা যায়, ম্যাগনিফাইড ইমেজ বা ব্রাইটার ইমেজ ক্রিয়েট করা যায়। So this can be used to produce clear images unaffected by the Earth's atmosphere. যে মনে করো আর্থের অ্যাটমসফিয়ার যে ঢুকতে সময় তো ভিজিবল লাইটটা রিফ্লেকশন বা রিফ্রাকশনের জন্য যতটুকু বেন্ডিং হবে, এক্স রে এর মধ্যে কিন্তু ওই জিনিসটা হবে আর একটু কম। তো তখন এক্স রেটা কি করতে পারবে, লেস বেন্ডিং দিয়ে আর্থে আসতে পারবে। এরকম কতগুলি ব্যাপার আছে যেগুলি কি আমাদের অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক একটা ওয়েভ এক এক রকমের ইনফরমেশন দেয়। তো এইটাই হলো আমাদের মেইন বোঝার ব্যাপারটা। ঠিক আছে? টেম্পারেচার এন্ড কম্পোজিশন, ইয়েস, এখানের মধ্যে দেখো টেম্পারেচার এন্ড কম্পোজিশনের উপর ডিপেন্ড করে আমাদের কি হবে, ভিজিবল লাইটটা চেঞ্জ হবে। বুঝছো? যে ব্রাইটনেস এর ব্যাপারটা এরকম বলতে পারো। তো তাহলে এখানের মধ্যে এই জিনিসটা আসবে। ওকে, যে কম্পোজিশন এন্ড টেম্পারেচারের ডিফারেন্স। কিন্তু আমাদের আরো কয়টা ব্যাপার, যে তোমার এক্স রে কেমন টাইপের ইনফরমেশন গুলি দিবে যেটা ভিজিবল লাইট দিতে পারবে না। ওকে, যে এক্স রে আমাদের যেমন যেমন সারফেস থেকে রিফ্লেক্ট করে আসবে, ভিজিবল লাইট তো এর থেকে তার কি পেনিট্রেটিং পাওয়ার কম। তো তাহলে এক একজনের ইনফরমেশন ক্যারিং মেকানিজম এক এক রকম। বুঝতে পারছো? ওকে, 4A3 আর কোনটা ছিল, 4A3 আর B। ওকে, 4B তে কি বলতেছে, most telescopes, well, most space telescopes orbit the earth, but the Spitzer telescope stays behind the earth to hide from the sun. কেন? বিকজ সে কোন ওয়েভ ইউজ করে, ইনফ্রারেড। তো তাহলে সান থেকে যদি ডিরেক্টলি স্পিটজারের কাছে ওয়েভটা আসে তো তখন কি হবে, তো তখন তো আমাদের অন্য যে সান আমাদের অনেক কাছে না, অন্য স্টার গুলার তুলনায় তো সানটা আমাদের অনেক কাছে। তো তাহলে সে যদি ডিরেক্টলি সানের লাইটটাই পায় তো তখন কি হবে, বাকি প্ল্যানেটস গুলির বা বাকি স্টার্স বা গ্যালাক্সি গুলির ইনফরমেশন মাস্ক আউট হয়ে যাবে, যে ওখানে আমাদের ঢেকে যাবে আর কি। এর জন্য সানের ব্যাপারে তো অলরেডি আমরা জানি, বা সানের ব্যাপারে জানার জন্য অন্য টেলিস্কোপ ইউজ করতেছি। সো এর জন্য স্পিটজারটাকে কি করা হয়, আর্থের শ্যাডোতে রাখা হয়, যে আর্থ সানের যেদিকে ফেস করে আছে তার উল্টা দিকে কি করা থাকে, স্পিটজারটাকে প্লেস করা থাকে, সো দ্যাট সানলাইট এসে কোনো ইনফ্রারেড তাকে না দেয়। তো তার মানে যেই ইনফ্রারেড এর রিডিংটাই পাবো ওইটা কই থেকে আসতেছে, সান বাদে অন্য কোন স্টার বা অন্য কোন প্ল্যানেটস থেকে আসতেছে নাকি। তো তাহলে এমন টাইপের ব্যাপার, যে কি জিনিস, বি নাম্বারে, যে স্পিটজার ইউজেস ইনফ্রারেড, এটা হলো হিট। তো সান প্রডিউসেস লার্জ অ্যামাউন্ট অফ হিট, তো কি করবে, small amount of heat from distant galaxies would not be detected amongst the radiation of the sun, যেটা বলছে যে মাস্ক আউট হয়ে যাবে আর কি। বুঝতে পারছো? এর জন্য সানের ব্যাপারে তো জানি, তো সানের রেডিয়েশনটা যেন এসে আর হ্যাম্পার না করে রিডিং এর মধ্যে। তো সানটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো রিডিং আমরা চাই, তো এর জন্য কি করে রাখা হয়, এরকম লুকায় রাখা হয়। বুঝতে পারছো?
ওকে, তো এই অ্যাস্ট্রোনমি ওয়ার্কশিট 2 এটাতে আর কারো কোনো কনফিউশন আছে? শেখ ফারহানের কি খবর? পড়ালেখা হচ্ছে ঠিক মতো স্যার? 4C3, ওকে। 4C3 হচ্ছে A3, সরি 4C2 আছে, 4C3 তো নাই। আচ্ছা, a light year is the distance that light travels in 1 year. Wow. Astronomers usually give the distance from stars as a number of light years instead of number of kilometers. Suggest a reason for this. Because আমাদের কিলোমিটারে যদি লিখি তাইলে পরেও কি ডিসটেন্সটা খুবই বড়, বুঝতে পারছো? যে আমাদের ডিসটেন্স বিটুইন ওয়ান স্টার টু অ্যানাদার অর ওয়ান গ্যালাক্সি টু অ্যানাদার ডিসটেন্স গুলা এত হিউজ যে কিলোমিটারে লিখতে পরেও ওই ভ্যালু গুলা কি আসবে, খুবই বড় আসবে। তো তাহলে ওগুলিকে ছোট ভ্যালুতে রিপ্রেজেন্ট করার জন্য, অর এই যে মনে করো আমাদের 1000 মিটার লেখা থেকে 1 কিলোমিটার লেখা কি বেশি ইজি না? তো এরকম এত 1000 কিলোমিটার লেখার থেকে সামথিং অল্প অ্যামাউন্ট অফ লাইট ইয়ার্স লেখাটা কি আরো বেটার একটা ওয়ে অফ রিপ্রেজেন্টিং দ্য ডেটা। তো এমন টাইপের ব্যাপার যে লাইট ইয়ারটা হলো আমাদের অনেক বড় একটা ইউনিট, তো এর জন্য এই যে the stars are so distant that a large unit of distance is needed. বুঝতে পারছো? ওকে, এরপরে এই অ্যাস্ট্রোনমি ওয়ার্কশিট 2 তে আর কারো কোনো কনফিউশন আছে? অলরাইট, সো তাহলে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে দ্যাটস ভেরি গুড। তো এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা কি, যে তোমাদের ক্লাস টাইম কখন কখন থাকে না? স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে। হ্যাঁ, স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে এই দিনগুলোতে 9 to 11 এই টাইমে কোনো ক্লাস থাকে তোমাদের? বাকিরাও একটু বলো যে তোমাদের স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে এই টাইমে কারো কোনো ক্লাস থাকে? ওকে, স্যাটারডে এন্ড ওয়েডনেসডে মক থাকে কয়টা থেকে কয়টা? 8টা থেকে 10টা। আচ্ছা, স্যাটারডে এন্ড কবে? ওয়েডনেসডে তে। অলরাইট, তো তাহলে মানডে তে থাকে না। স্যাটারডে এন্ড ওয়েডনেসডে তে মক থাকে। Alright, তো তাহলে মানডে তে থাকে না মক। সো কি বলে, এই টাইমে তো কোনো ক্লাস নেই আছে? ওয়েডনেসডে তে 7টা থেকে 8টা এই টাইমে তো আমরা নরমালি যে ক্লাসটাই নিচ্ছি আজকে। ওকে, এন্ড
আচ্ছা, what about Sunday, Tuesday, Thursday? এই দিনগুলোতে কি তোমাদের 9 to 11 p.m. কোনো ক্লাস আছে? সানডে, টিউসডে, থার্সডে 9 to 10 অ্যাকাউন্টিং, কি 3 দিনই প্রবাসীরা? ওকে, তাহলে 3 দিন ঠিক আছে। সো উই অ্যাকচুয়ালি গট সাম ইনফরমেশন। 1 মিনিট একটু ওয়েট করে, একটা কল আসছে। ওকে, সো তোমাদের সাথে পড়ছে এরকম দুইজন ফ্রেন্ড অলরেডি এএস ফিজিক্স এ জয়েন করেছেন, তোমাদের সাথে বলে বলছে মক দিবে। আবিদ আর রাই, ওদেরকে তো চিনো নাকি মাহফুজ? হ্যাঁ, তাজওয়ার তো করতেছে অলরেডি, তাজওয়ার একদম ফার্স্ট থেকে করতেছে। হ্যাঁ, বললাম যে আবিদ আর রায়ান, ওরা দুইজন আর কি অলরেডি এস শুরু করে দিছে এখন নতুন নতুন। আর ও লেভেলসে তোমাদের সাথে মক দিবে আর কি। তো এই আন্টি কল দিল যে মকের টাইমিং গুলি ওগুলি জিনিস ঠিক করার জন্য, তো এটাই বললাম যে এখন ঠিক করতেছি আর কি, করে জানাবে। ও আচ্ছা, তাই নাকি মোনাইজা? তাহলে তো নতুন ইনফরমেশন। ওকে, ঠিক আছে স্যার, তো তাহলে এটা নিয়ে কথা হবে, সমস্যা নেই। সো ফার্স্ট অফ অল এখানে আমাদের খেয়াল করো তাহলে কাজটা কি। তো একটা আমাদের ফ্রাইডেতে 7 to 8:30 p.m. এটা হবে আমাদের সলিউশন ক্লাস। ওকে, মানডেতে হবে আমাদের পেপার 1 এর মক, ওয়েডনেসডেতে আমরা দিব পেপার 2 এর মক। অলরাইট, সো মানডেতে পেপার 1, ওয়েডনেসডেতে পেপার 2 এন্ড ফ্রাইডেতে ওই উইকের মক গুলোর সলিউশন গুলি করানো হবে। ঠিক আছে, এন্ড এটা রুটিনটা একদম পুরো মেইন যে রুটিন, যে কবে কোন কত নাম্বার মক এন্ড কবে কত নাম্বার মকের সলিউশন, এই জিনিসটা ডিটেলস আমি এই উইকেন্ডের মধ্যে আরো তোমাদের গ্রুপে জিজ্ঞাসা করে রিফাইন করে ফাইনালি গ্রুপে পিডিএফ দিয়ে দিব বা ওরকম একটা লিস্ট দিয়ে দিব। ঠিক আছে প্রবাসীরা? এন্ড যারা যারা প্রিভিয়াসলি মক ফিস দিয়েছো, বুঝছো, তোমরা ফেব্রুয়ারিতে যারা মক স্টার্ট করেছিলা, তো তোমাদের কিন্তু কোনো আর মক ফিস লাগবে না এক্সট্রা। ঠিক আছে, যারা আগে মক দেও নাই বা আগে মক শুরু করো নাই, তাদের জন্য জাস্ট মক ফিস লাগবে। সো তোমরা যদি আগে থেকে মক ফিস দিয়ে রাখো, তো তাহলে তোমাদের গার্ডিয়ানদেরকে বলে দিবা যে তোমাদের মক ফিস দেওয়ার দরকার নেই। ওকে মোনাইজা? তো তাহলে আমাদের এইটা হবে আমাদের টেন্টেটিভ মক রুটিন। তো এইটা নিয়ে আমরা এই উইকেন্ডের মধ্যে তোমাদের সাথে ডিসকাস করে আমি টাইমটা ঠিক করব যে কবে থেকে ওরকম মকটা স্টার্ট হবে এন্ড এভরিথিং। ঠিক আছে মাহফুজ? এমনি তোমরা একটা কাজ করতে পারো, তোমাদেরকে রিভিশন গাইডের একটা পিডিএফ কে দিছিলাম গ্রুপে, প্রিভিয়াস সিলেবাসের একটা রিভিশন গাইড। ওকে, সো তাহলে ওই রিভিশন গাইডের পিডিএফটা আমি দেখি, ওটা খুঁজে বের করে তোমাদেরকে দিয়ে দিব। তো রিভিশন গাইডটা একটা রিভিশন দিলে ওইটা অ্যাকচুয়ালি কয়েকটা জিনিস আউট অফ সিলেবাস, যে এখন পরীক্ষাতে আসবে না এমন টাইপের জিনিসও আছে, বাট ওই রিভিশন গাইডটা একটা থরো একটা রিডিং দিলে অনেক কিছু জিনিসই ক্লিয়ার হয়ে যাবে, বা এক্সামের আগে আগে অ্যাকচুয়ালি ওই রিভিশন গাইডটা পড়াটাই মোর স্মার্ট একটা মুভ। সো দ্যাট পুরা নোটস বা পুরা কোয়েশ্চেন পেপার তো এক্সামের আগে, প্রতি এক্সামের আগে তো পড়া পসিবল না। তো এরকম রিভিশন গাইডটা কনসাইজ ওয়েতে সুন্দর করে লিখা, তো এটা পড়াটা বেটার। ওকে,
তো তাহলে ওই জিনিসটা তোমাদেরকে আজকে রাতে দেখি বা কালকে সকালের মধ্যে আমি দিয়ে দিব। ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা এখন ক্লাস এখানের মধ্যে শেষ করব। তোমরা বাই দেন এন্ড ওই যে ওই রিভিশন গাইড দেওয়ার পরে কেউ যদি কোনো প্রবলেম পাও তো ওগুলো নিয়ে আমরা সামনের সপ্তাহের ক্লাসগুলোতে ডিসকাস করব। যে সামনের সপ্তাহটা আমাদের হবে মিসেলিনিয়াস প্রবলেম সলভিং ক্লাস, যে যার যে কোনো টপিক রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারো, বুকলেটের প্রবলেম বলো, কোয়েশ্চেন পেপারের প্রবলেম বলো, বই পড়তেছো ওখানে থেকে কোনো প্রবলেম পাইছো, যেটাই পাও ওগুলা নিয়ে আমরা ডিসকাস করবো। এন্ড এর পরের উইক থেকে উই উইল স্টার্ট আওয়ার মকস। ঠিক আছে মাইশা? সো এই নেক্সট উইকের মধ্যে রিভিশন গুলি ভালো মতো দিয়ে ফিজিক্স এর যা যা প্রবলেম আছে সবগুলি বের করে রাখো। ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা ক্লাস এখন আজকে এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। হাফেজ।